দাবি দাওয়া নিয়ে মালিকপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় সোমবারও ঢাকার আশুলিয়ায় ৭৯টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। তবে সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে শিল্প পুলিশ, সেনা ও র্যাব। আজ থেকে কাজে ফেরার কথা জানালেন শ্রমিকদের অনেকেই। কয়েকদিন ধরেই বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা। সেজন্য সোমবারও বেশিরভাগ কারখানাতে ছুটি ছিল। যেগুলো খোলা ছিল সেসব কারখানার শ্রমিকরাও হাজিরা দিয়েই বেরিয়ে যান। অনেকেই কারখানায় গিয়ে দেখেন হঠাৎ ছুটি ঘোষণা হয়েছে। কর্তৃপক্ষ বলছে শ্রমিকরা কারখানার ভেতর বিশৃঙ্খলা করতে পারে এমন শঙ্কা থেকেই ছুটি ঘোষণা হয়। তবে শ্রমিকরা জানান তারা ন্যায্য দাবিতে বিক্ষোভ করেছেন। মালিকপক্ষ দাবি মেনে নিয়েও তালবাহানা করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে মঙ্গলবার থেকেই কাজে ফেরার আশা জানান অনেকে। টিফিন বিল যেটা বলা হয় 8টা থেকে 10টা পর্যন্ত ছিল, সেটা আমরা করছি 7টা থেকে 8টা। 50 টাকা দাবি ছিল, সেখানে 40 টাকা করেছে, আমরা মেনে নিছি। আর হাজিরা বোনাসের দাবি ছিল 1000 টাকা, সেই জায়গায় করছে 700 টাকা, 800 টাকা করছে মালিকের। আমরা যেটা দাবি ছিল এটা সব আমাদের মাইনে নিছে, আমরা কালকে থেকে কাজে যোগ দিব। এদিকে কারখানার নিরাপত্তা নিশ্চিতে যৌথ টহল দিচ্ছে সেনা, শিল্প পুলিশ ও র্যাব। আশুলিয়া শিল্প পুলিশ বলছে মোট ৭৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মালিক শ্রমিকের দ্বন্দ্বের জেরেই এমন হচ্ছে। মালিকদের সাথে শ্রমিকদের একটা অবিশ্বাস, আস্থাহীনতা মালিকদের উপরে, এই জিনিসটা আসলে ওরা এই প্রবলেমটার একটা বড় কারণ। তা আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখছি। আমরা আশা করি দুই পক্ষে আগে আসবে, তাদের নিজেদের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সিদ্ধান্তে চলমান অস্থিরতা থামতে পারে বলে মনে করছেন কারখানা কর্তৃপক্ষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট 57 ব্যক্তি ও কোম্পানির সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের নামে থাকা 6 ব্যাংকের 2 শতাধিক অ্যাকাউন্টে গত 5 বছরে লেনদেন হয়েছে 1,09,000 কোটি টাকা। এখনো জমা আছে 26,000 কোটি টাকা। যদিও খোদ এস আলমের হিসেবে আছে মাত্র 5.5 লাখ টাকা। বিতর্কিত ব্যবসায়ী এস আলম পরিবারের সদস্যদের 5 বছরের লেনদেনের তথ্য জানতে সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় কর অঞ্চল 15। এরই মধ্যে তথ্য দিয়েছে বেশিরভাগ ব্যাংক, যেখানে 6 ব্যাংকে এস আলম পরিবারের নামে মিলেছে 57 ব্যক্তি ও কোম্পানির তথ্য। এসব কোম্পানির একটি এস আলম কোল্ড রোল্ড স্টিল মিল। গত 5 বছরে এই কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় 84,000 কোটি টাকা। এখনও আছে 5,500 কোটি টাকা। কর কর্মকর্তাদের ধারণা এস আলমের বেশিরভাগ ঋণের টাকা এই হিসেবে জমা হয়, পরে ধীরে ধীরে বের করে নেওয়া হয়। এস আলম ভেজিটেবল কোম্পানির অ্যাকাউন্টে ঢোকে 7,500 কোটি টাকা। এখন আছে 4,500 কোটি টাকার বেশি। সুপার এডিবল কোম্পানির অ্যাকাউন্টে জমা হয় 5,500 কোটি টাকা। এখনও আছে 4,500 কোটি টাকার বেশি। গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন কোম্পানির অ্যাকাউন্টে আছে 3,600 কোটি টাকার বেশি। এস আলম ট্রেডিং কোম্পানিতে আছে 5,500 কোটি টাকা। কোন কোন প্রসপেক্টিভ ট্যাক্স ফাঁকিবাজ যারা, তাদেরকে এটা আমরা প্রায়োরিটি ঠিক করে ধীরে ধীরে এটা করব, এবং আমার ধারণা যে এখান থেকে কেউই ছাড় পাবে না। সবাইকে আলটিমেটলি আমরা ট্যাক্স নেটের আওতায় আনবো। এবং তারা পরিবারের সদস্যদের মধ্যে ব্যাংক লেনদেনে সবচেয়ে এগিয়ে এস আলমের ভাই আব্দুল্লাহ হাসান। গত 5 বছরে তার অ্যাকাউন্টে জমা হয় 900 কোটি টাকা। আগের জের সহ এখন আছে 1,500 কোটি টাকা। তবে খোদ এস আলম আছেন শূন্য অবস্থায়। তার অ্যাকাউন্টে 20 কোটি টাকা ঢুকলেও আছে মাত্র 5.5 লাখ টাকা। কর কর্মকর্তারা জানান, বাকি প্রতিষ্ঠানের তথ্য পেলে লেনদেনের পরিমাণ আরও বাড়তে পারে। সব তথ্য পাওয়ার পর কর ফাঁকি ও সংশ্লিষ্ট নানা অপরাধ অনুসন্ধান করা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আওয়ামী লীগ সরকারের মেগা প্রকল্প কর্ণফুলী টানেল মুখ থুবড়ে পড়েছে। আয়ের তুলনায় এই প্রকল্পে ব্যয় দৈনিক 25 লাখ টাকার বেশি। পরিকল্পনা ছাড়া বাস্তবায়নের ফলে লাভের মুখ দেখছে না মত বিশেষজ্ঞদের। আর সাধারণ মানুষ বলছে এটা নিছকই ঘুরে বেড়ানোর একটি প্রকল্প। উদ্বোধনের 11 মাসেও প্রত্যাশিত যানবাহন চলাচল এবং আয় হচ্ছে না চট্টগ্রামের কর্ণফুলী টানেলে। উল্টো আয়ের চেয়ে রক্ষণাবেক্ষণের খরচ হচ্ছে বেশি, যাকে লোক দেখানো বলছেন সাধারণ মানুষ। এখন তো গাড়ির খুবইটা কম চলতেছে, টানেলের লাভ হচ্ছে না। নদীর ওপারে দেখার মতো কিছু নাই,
তার জন্য টানেল দেখে কোনো লাভ নাই। সেতু কর্তৃপক্ষের হিসেবে এখন গড়ে দিনে 4,500 যানবাহন চলাচল করছে। গত মাসে চলাচল করেছে 85,000-এর মতো। অথচ বলা হয়েছিল এর অন্তত 4 গুণ বেশি যানবাহন চলবে এই টানেলে। টোল বাবদ দৈনিক গড়ে আয় হচ্ছে প্রায় 12 লাখ টাকা, কিন্তু রক্ষণাবেক্ষণে খরচ দিনে 37.5 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন পুরো প্রকল্পটি নির্মাণে ছিল না পরিকল্পনা। কর্ণফুলীর সাথে আনোয়ারার যে কানেক্টিভিটি এবং ওই শহরগুলোকে যদি আমরা এখানে আনতে পারি এই পরিকল্পনার মধ্যে, তাহলে হয়তো বা এখন আমরা যেটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি আসলে আমাদের জন্য খুব ব্যয়বহুল বা একটা লস প্রজেক্ট, সেটিকে আমরা আসলে লাভজনক দিকেও যাওয়া সম্ভব হতে পারে। শহর থেকে অতিরিক্ত টোল দিয়ে কর্ণফুলী নদী পার হয়ে প্রত্যাশিত গন্তব্যে যাওয়ার সুযোগ নেই। এটিকে বিলাসিতা উল্লেখ করে অর্থের অপচয় ও লুটপাটের প্রকল্প বলছেন বিশেষজ্ঞরা। মেনটেনেন্স আছে, তারপর যারা সিকিউরিটি এদের আছে, সবগুলো মিলে এইটার খরচ অনেক বেশি। এইটা করা মানে হলো আপনার হাতি পোষানো। এই টানেল দিয়ে যে গাড়ির কথা বলছেন 12 লাখ টাকা হচ্ছে, আমার তো মনে হয় 12 লাখ টাকাও অনেক বেশি হচ্ছে। কর্ণফুলী নদীর তলদেশে 3.32 কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণে ব্যয় হয় প্রায় 11,000 কোটি টাকা, যা সঠিক পরিকল্পনার অভাবে মুখ থুবড়ে পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের চেন্নাইগামী বিমানের ফ্লাইটে এক যাত্রীর লাগেজ থেকে 6,800 ইউরো চুরি হয়েছে। এ ঘটনায় বিমানের 5 কর্মীকে পুলিশে দিয়েছে বিমান কর্তৃপক্ষ। জানা গেছে তারা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বিমান কর্তৃপক্ষ জানায়, গত 2 সেপ্টেম্বর BG363 ফ্লাইটে এক যাত্রী ঢাকা থেকে চেন্নাই ভ্রমণ করেন। সেখানে পৌঁছে তার ব্যাগেজে থাকা বৈদেশিক মুদ্রা না পেয়ে লিখিত অভিযোগ করেন। বিমানের নিরাপত্তা বিভাগ তদন্ত করে 6 জনকে চিহ্নিত করে। এদের মধ্যে 5 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। গত বছরের চেয়ে চালের মজুদ কমেছে প্রায় 2 লাখ টন। এছাড়া বন্যায় আমনের উৎপাদন 3% কমার আভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ। এ পরিস্থিতিতে চালের দামে ধাক্কা লাগার শঙ্কা তৈরি হয়েছে। তবে তেমন কোনো সমস্যা হবে না বলে দাবি খাদ্য সচিবের। প্রয়োজন হলে চাল আমদানি করা হবে। গত 1 মাস ধরে চড়া চালের দাম, সাম্প্রতিক বন্যায় দাম বেড়েছে আরেক দফা। 8 থেকে 10 দিনে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা পর্যন্ত। টিসিবির হিসাবে দাম গত বছরের চেয়ে প্রায় 10% বেশি। টানের জন্য যে মোটা চালটা চাহিদা বেশি, কিন্তু একটু সামান্য দাম 20-50 টাকা বেশি আর কি। বাজারের প্রবণতা এখনো অস্বাভাবিক, তবে আমরা খুবই প্রত্যাশী যে অস্বাভাবিকতা দূর হবে। এদিকে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ শঙ্কা জানিয়েছে বন্যায় আমন ও আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে 3% কমে চালের উৎপাদন হতে পারে 3,68,00,000 টন। বন্যায় কিছুটা ক্ষতি হলেও সার্বিকভাবে সমস্যা হবে না বলে দাবি খাদ্য সচিবের। জানান, পরিস্থিতি বিবেচনায় চাল আমদানির পরিকল্পনাও রয়েছে। এখানে আমনের জন্য অনেক বড় প্রোডাকশন এরিয়া না, তারপরও কিছুটা ক্ষতি হবে, আমরা এস্টিমেটটা করছি। আর কৃষি মন্ত্রণালয় আমাদের একটা এস্টিমেট দিচ্ছে কি পরিমাণ ক্ষতি হবে, তারপরে আমরা উপদেষ্টা পরিষদ উত্থাপন করব। এমন হতে পারে যে এটার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজন মনে করলে কিছু চাল হয়তো আমদানিও করা লাগতে পারে, যে ডিপেন্ড করে আমন প্রোডাকশনের উপরে। তবে চাল আমদানির চেয়ে উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা। পাশাপাশি বাজারে কারসাজি রোধের তাগিদ। সরবরাহ কিছু আরও কীভাবে বাড়ানো যায় উৎপাদনের মাধ্যমে বা আমরা বিদেশ থেকে আমদানি করার মাধ্যমে, এটা যেমনিভাবে প্রচেষ্টা থাকতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের বাজারের যেই অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করে ব্যবসায়ীরা, এই যে যোগসাজশ এবং এই যে তাদের সিন্ডিকেট, এটাকে ভাঙতে হবে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে সরকারি গুদামে চালের মজুদ প্রায় 14,65,000 টন, যা গত বছরের চেয়ে 22.1% কম। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার 4 দফা বন্যার কবলে পড়ে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলা। বিশেষজ্ঞরা বলছেন, চেঙ্গি ও মাইন নদী খনন না হওয়ায় পাহাড়ি ঢল ও অল্প বৃষ্টিতেই বারবার সৃষ্টি হচ্ছে বন্যা পরিস্থিতির। এছাড়াও বনভূমি উজাড়ের কারণে মাটি ক্ষয়ে নদীর তলদেশ ভরাট হয়ে কমছে নদীর পানি ধারণ ক্ষমতা। খাগড়াছড়ির মাইনী নদী ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া নদীটি খাগড়াছড়ির দীঘিনালা ও লংদু হয়ে মিশেছে কাপ্তাই লেকে। এবার পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্লাবিত হয় পাহাড়ি বিস্তীর্ণ এলাকা।
বারবার বন্যার কারণে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। এজন্য দীর্ঘদিন নদী খনন না করা এবং নদীর গতিপথ বাধাগ্রস্ত হওয়াকে দুষছেন তারা। বিরাটভাবে ভাঙন হওয়ার কারণে মাইনী নদীতে অনেক পলির জমাট বেঁধেছে, তাই এই বন্যার সৃষ্টি। ৫-৬ বার আমরা বন্যায় প্লাবিত হই। তো এখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সার্বিকভাবে মাইনী নদীটা খনন করতে হবে। নদী তীরবর্তী পাহাড়ি বনভূমি উজাড়ের কারণে মাটি ক্ষয়ে তা নদীতে গিয়ে জমা হচ্ছে। এতে কমছে নদীর গভীরতা। গাছের যদি ভালো কাভারেজ না থাকে, বৃষ্টির পানিগুলো খুব স্পিডে যখন এই মাটির উপর পড়ে, এই মাটিটা ধুয়ে এসে আলটিমেটলি ছড়াঝিরি হয়ে নদীতে পড়ে। এই নদীতে পড়ার কারণে আমাদের এই নদী নালা এগুলোর নাব্যতা কমে গেছে। সাম্প্রতিক বন্যায় খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনী নদীর 4 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভাঙন। নদী রক্ষায় জরুরি ভিত্তিতে কাজের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রায় 4 কিলোমিটার নদীর তীর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা জরুরি ভিত্তিতে তীর প্রতিরক্ষা কাজ করছি। জরুরি তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শেষে পর্যায়ক্রমে আমরা স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করি। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধ ও সঠিকভাবে নদী প্রবাহ কার্যকরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু জায়গায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে, তো এই কারণে আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে আসছি, যাতে এটাকে অ্যাসেস করে প্রপার একটা প্রোটেকশন দেওয়া যায় আর কি। এবার 4 দফা বন্যায় জেলায় 40,000 ঘরবাড়ি ও 2,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। ভেঙে গেছে গ্রামীণ সড়কের 107 কিলোমিটার অংশ। কৃষিতে ক্ষতির পরিমাণ 67 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, বন্যা বারবার এই যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এর কারণ হিসেবে নদী ভরাট এবং বনভূমি উজাড়ের কথা বলা হচ্ছে, তো প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? আতিফা, দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির দিঘিনালা যে মাইনী নদীটি রয়েছে। এই নদী মূলত এখানে দিঘিনালার যে ফসলি জমিগুলো এবং এখানকার যে জনবসতি এই নদী তীরবর্তী জায়গা হয়েছে, ঠিক একই রকমভাবে চেঙ্গির তীরে কিন্তু 3টি উপজেলা, খাগড়াছড়ি, পানছড়ি, খাগড়াছড়ি জেলা সদর এবং মহালছড়ি, এই এলাকাগুলো কিন্তু এবার 4 দফায় বন্যাতে প্লাবিত হয়েছে। মূলত নদীগুলো নাব্যতা না থাকার কারণে কিন্তু এই বন্যার একটা বড় ধরনের কারণ। যার নাব্যতা না থাকলে আপনি জানেন এখানে পানির যে ধারণ ক্ষমতা সেটি খুবই কম। আমার পিছনে যে মাইনী নদীটি রয়েছে সেটিতে কিন্তু খুব বেশি গভীরতা নেই। এখন যে পানির স্তর রয়েছে সেখান থেকে 1 থেকে 2 ফুট নিচে কিন্তু এটির তলদেশ, অর্থাৎ নদীগুলো দীর্ঘ সময়ে খনন না হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা একটা কথা বলছেন যে আসলে এই পাহাড়ি নদীগুলো আসলে খনন করে খুব বেশি লাভ হবে না, কারণ এখানে প্রতি বছর যে পরিমাণ পলি জমে সেটি আসলে খনন করে এবং সেটি নদীর নাব্যতা ফিরিয়ে আনা সেটি প্রায় অসম্ভব। এটার জন্য আসলে বিশেষজ্ঞরা যে বিষয়টাকে দায়ী করছেন, বন উজাড়ের সাথে এখানে একটা সম্পর্ক রয়েছে। মূলত পাহাড়গুলো ন্যাড়া হয়ে যাওয়ার কারণে এবং এখানে বিভিন্ন ধরনের যে মনোকালচার হওয়ার কারণে, বিশেষ করে সেগুন জাতীয় যে উদ্ভিদ বা গাছপালা লাগানোর কারণে এখানে কিন্তু পাহাড়ের যে মাটিগুলো যে ধারণ করার মতো যে বৃক্ষ দরকার সেটি কিন্তু নেই, যে কারণে আসলে ভারী বর্ষণ হলেই এখানে বৃষ্টির সাথে কিন্তু পাহাড়ের যে মাটি সেটি জিরি, ঝর্ণা এবং হয়ে কিন্তু নদীগুলোতে পড়ে। পরবর্তীতে কিন্তু এগুলোতে সর্বশেষ যে গন্তব্য কাপ্তাই লেকে কিন্তু গিয়ে পড়ে। এই নদীগুলোতে নাব্যতা না থাকার কারণে কিন্তু এই সংকটটা তৈরি হচ্ছে। এবং যারা আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে যাদের কথা হয়েছে তারা বলছে আসলে মাইনী এবং চেঙ্গি নদী খননের একটি প্রস্তাব কিন্তু পানি উন্নয়ন বোর্ডে দেওয়া আছে, তবে সেটির যে কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে এখানে তারা আরো বেশি যে বিষয়টা জোর দিচ্ছেন, আসলে এখানে বনায়ন না করলে আসলে এখানে যে পাহাড়ের মাটির যে ধারণ ক্ষমতা সেটি কমে যাবে এবং প্রতি বছরে কিন্তু নদীগুলোতে প্লাবিত হবে। এই মৌসুমে কিন্তু 4 দফা বন্যায় খাগড়াছড়িতে অন্তত 40,000 ঘরবাড়ি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে কৃষি জমি, একই সাথে এখানে যে ফসলি জমিগুলো রয়েছে সেগুলো বিনষ্ট হয়েছে। এবং এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে বা নদী তীরবর্তী যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের যে এখন যে আশু দাবটি হচ্ছে আসলে যে কোনো ভাবে হোক নদীর যে ভাঙন তৈরি হয়েছে সেটি কিন্তু ঠেকাতে হবে। এই নদী থেকে নদীর একদম উজানে খাগড়াছড়ির বাবুচড়া ইউনিয়নের যে একটি বাজার রয়েছে, নারায়ণচড়ি বাজার, সেটি কিন্তু ইতিমধ্যে বেশ কিছু ঘরবাড়ি নদীতে এবং দোকানপাট কিন্তু নদীতে তলিয়ে গেছে এবং এখানে বেশ কিছু প্রায় 4
থেকে 7 কিলোমিটার এলাকা কিন্তু ইতিমধ্যে ভাঙন হয়েছে। সেখানে গ্রামীণ সড়ক রয়েছে, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একই সাথে আঞ্চলিক সড়কও বেশ কিছু অংশ ইতিমধ্যে কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ভাঙনগুলো ইতিমধ্যে তারা প্রতিরোধ করার জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে টিউব বসিয়ে জরুরি ভিত্তিতে সেটি মেরামত করা বা সংস্কার করার চেষ্টা করা হচ্ছে, এবং যাতে স্থায়ীভাবে এই নদী ভাঙন রোধ করা যায় সেই ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড ব্লক বসানোর কাজ করা হচ্ছে। তবে এখানে সবচেয়ে বেশি যে জরুরি বিষয়টা আসলে মানুষ এখানে বা যারা প্রকৃতি প্রেমী রয়েছে বা পরিবেশবাদী রয়েছে তারা মূলত বনায়নের উপর জোর দিয়েছে। বনায়ন যদি এখানে করা যায় সেক্ষেত্রে মাটির যে ক্ষয় সেটা রোধ হবে এবং পাহাড়ের নদীগুলোতে। সমীর, আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। এদিকে রংপুরে তিস্তা নদীর পানি কমলে তীব্র হয়েছে ভাঙন। গঙ্গাচড়া উপজেলায় চর ইচলি, পশ্চিম শঙ্করদহ সহ কয়েকটি গ্রামের ফসলি জমি ও অন্তত 20টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে গঙ্গাচড়া তিস্তা সেতুর উত্তর প্রান্তের সংযোগ সড়ক। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ দিয়ে নদীর তীর রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। নদী গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি সহ কয়েকশো একর ফসলি জমি। উজানে ভারী বৃষ্টিপাত হলেই লক্ষ্মীটারি ইউনিয়নের বেশ কিছু গ্রাম ও প্রধান সড়ক ভাঙনের কবলে পড়তে পারে আশঙ্কা স্থানীয়দের। এবারের বর্ষায় তিস্তা নদী লালমনিরহাটের কাকিনা ও রংপুরের সংযোগ সড়কের আধা কিলোমিটারের মধ্যে পৌঁছেছে। এতে ভাঙনের হুমকির মুখে পড়েছে তিস্তা নদীর উপর নির্মিত গঙ্গাচড়া সেতু এবং এলাকার 1,500 পরিবার। ভেঙ্গে মনে করো আজ আমাদের জমি, ফসল, আবাদি জমি জমা, বাড়ি ঘর দিয়ে সব নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আমার বাড়িঘর সব বিলীন হয়ে যাচ্ছে। এখন আমরা বাড়ি থেকে কোথায় যাই এখন? এদিকে শঙ্করদহ গ্রামের বেশ কয়েকটি জায়গায় ভাঙন শুরু হওয়ায় প্রতিদিনই তিস্তার গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। যদি এর একটা ব্যবস্থা করা না হয়, আমরা বলা যায় 5 নং লক্ষ্মীটারি ইউনিয়নের 5টা ওয়ার্ডে নদী বিলীন হয়ে যাবে। ভাঙন কবলিত এলাকায় নদীর তীরে জিও ব্যাগ ফেলার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিকভাবে যে জায়গাগুলো ঝুঁকিপূর্ণ, বিশেষ করে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা জরুরি আপৎকালীন ব্যবস্থার মাধ্যমে জিও ব্যাগ ফেলে ভাঙনকে প্রশমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিস্তার ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারানো রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে রংপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, তিস্তার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, মূলত আসলে এটি কিন্তু 10-12 বছরের কিন্তু মানুষের যে কান্না, এটি আপনি নিশ্চয়ই দেখছেন যে আমার পিছনে, আমি প্রথমেই দেখা রাখি যে এটি কিন্তু তিস্তা নদী। এটি অনেক ছোট নদী ছিল, আস্তে আস্তে কিন্তু ভেঙে যেতে যেতে কিন্তু অনেক দূর চলে গেছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে কমসে কম 2 থেকে 3 কিলোমিটার দূরে কিন্তু এখন এই যে আপনি নিশ্চয়ই দেখছেন যে একটি রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটি কিন্তু ভেঙে গেছে। আমরা কয়েকদিন আগেও কিন্তু এসে দেখেছি যে এটি প্রায় আধা কিলোমিটার সামনে ছিল, সেটিও কিন্তু ভেঙে গেছে। এটি পানি উন্নয়ন বোর্ড যেমনটি বলছে যে যেটি আপৎকালীন সময়ে যে সব রাস্তাঘাট ভেঙে যাচ্ছে এবং তাদের বাঁধ ভেঙে যাচ্ছে, সেটি তারা জিও ব্যাগ দিয়ে অর্থাৎ ভাঙন রোধের চেষ্টা করবে, তারা এড়িয়ে বলছেন। আসলে কিন্তু এটি জিও ব্যাগের কোনো বিষয় নয়, এটি হচ্ছে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাহলেই এই যে মানুষের যে বাড়িঘর রক্ষা এবং ফসলি জমি রক্ষা, তাহলে কিছুটা হয়তো বা হ্রাস পেতে পারে। সব মিলে দেখা যাচ্ছে আমরা কিন্তু কয়েকটি গ্রামের যে যদি চিত্র তুলে ধরে, যে এটি কিন্তু শঙ্করদহ গ্রামে আমি দাঁড়িয়ে আছি। এই শঙ্করদহ গ্রামের পরে কিন্তু চর ইসলি সহ বিভিন্ন গ্রামে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি কিন্তু আজকের যে বিষয় সেটি কিন্তু নয়, আমরা অনেক দিন থেকে কিন্তু এই ভাঙন রোডের যে অর্থাৎ প্রতিবেদন এটি করে যাচ্ছি। কিন্তু সাধারণ মানুষের যে দাবি রয়েছে যে প্রতিনিয়তই রিপোর্ট করা হচ্ছে, তারপরে কোনো সরকারের টনক কিংবা সরকারের পক্ষ থেকে কাজ করা হচ্ছে না, এটি কেন? আসলে তারা প্রতি বছরেই কিন্তু তাদের বাড়িঘরে সরে নিয়ে উঁচু স্থানে যাচ্ছে। এক সময় যখন পানি বেড়ে যায় তখন তাদের আরও সমস্যা দেখা দেয়, তারা কিন্তু নৌকায় চলাচল করে। অন্যদিকে যখন
পানি আস্তে আস্তে কমে যায় তখন তাদের ভাঙ্গন দেখা দেয়। এটি করে ফসলি জমি, স্কুল অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান যা আছে, মসজিদ মাদ্রাসা সব কিন্তু নদীগর্ভে বিলীন হতে থাকে। এই যে নদীগর্ভে বিলীন হচ্ছে, তাদের যে ফসলি জমি সব নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যে চলাফেরা যে রাস্তা সেটিও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এটি কিছু দেখবার আর কেউ নেই। এখানকার স্থানীয় চেয়ারম্যান এবং ইউপি যাদের সদস্য রয়েছেন তাদের দাবি রয়েছে যে তারা বারবার অর্থাৎ বরাদ্দ চেয়ে আবেদন করছেন, কিন্তু সেই বরাদ্দ দিয়ে কোনো কাজ হচ্ছে না। শুধু দায় ছাড়া কিছু গাছের ডাল কিংবা কোনো জিও ব্যাগ দিয়েই এই ভাঙন রোধ করার কোনোভাবে তাদের সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তারা সরকারের কাছে দাবি করেছেন যে মহাপরিকল্পনা বাস্তবায়ন করলে তাহলে তাদের এই ভাঙন রোধ তাদের রক্ষা পেতে পারে। কিন্তু তারা বলছেন যে এখানে 8 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে, 8 কিলোমিটার বেড়িবাঁধ যদি তাদের অর্থাৎ মহাপরিকল্পনা বাস্তবায়ন করে অর্থাৎ সংস্কার কিংবা বাড়ি বেড়িবাঁধ রক্ষা করার জন্য অর্থাৎ কাজ করা যাচ্ছে, সেক্ষেত্রে তাদের এটি রক্ষা হবে। আপনি নিশ্চয়ই দেখেন যে এই যে শঙ্করদহ গ্রামটি কিন্তু অনেক বড় একটি গ্রাম ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে কিন্তু একদম ছোট হয়ে গেছে। বাজার থেকে আরম্ভ করে যত কিছু আছে সব কিন্তু নদীগর্ভে এখন বিলীন হচ্ছে। আমরা জানি যে 20টি পরিবার কিন্তু এখন পানিগর্ভে নদীগর্ভে কিন্তু বিলীন হয়ে গেছে। এটা দেখছেন যে এখন পানি কিন্তু কমতে শুরু করেছে। এই পানি কিন্তু আস্তে আস্তে যখনই বেড়ে যাবে সে সময় কিন্তু তাদের দুর্ভোগ, এবং যখন কমে যায় সেখানে সে সময় কিন্তু তার দুর্ভোগ অর্থাৎ ভাঙ্গনের কবলিতে পড়তে হচ্ছে। এলাকার মানুষ প্রায় 10 থেকে 12 হাজার মানুষ কিন্তু এখন ভাঙ্গন কবলিতে তারা পড়ে গেছেন। এই ছিল আসলে আমার কাছে তিস্তা পাড় থেকে সর্বশেষ ভাঙ্গন কবলিত এলাকায় খবর। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাস্তার মাঝে ঘর তুলে 25 পরিবারকে বিপাকে ফেলেছেন এক ব্যক্তি। ভুক্তভোগীরা বলছেন দীর্ঘদিন এ কাঁচা রাস্তা তারা ব্যবহার করছেন। রাতের আঁধারে তাদের চলাচলের পথ বন্ধ করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপেও সমাধান মেলেনি। এই কাঁচা রাস্তা দিয়ে 50 বছরের বেশি সময় যাতায়াত করে আসছেন কোটালীপাড়ার বান্দল গ্রামের কর্মকার পাড়ার 25 পরিবার। 31 আগস্ট রাতে এ পথের ওপর হঠাৎ ঘর তোলেন স্থানীয় সোহেল হাজরা। ঘরের পাশ কাটিয়ে হাঁটা গেলেও রিকশা ভ্যান ঢোকার পথ বন্ধ। ভুক্তভোগীরা বলছেন 2 জনের জমির মাঝ দিয়ে রাস্তা গেছে, চলার পথ বন্ধ হওয়ায় তারা পড়েছেন দুর্ভোগে। এই রাস্তাটা সোহেল হাজরা, সে রাতের আধারে এই রাতের আধারে ঘর উঠাইয়া রাস্তা বন্ধ করে দিছে। এই পথের ভিতর ঘর উঠাইয়া মাটি কেটে রাস্তা কাটতে আটকে দিছে, আমাদের অত্যাচার করছে। আমরা আর বাড়ি থেকে বের হইতে পারতেছি না। আমাদের শুধু একটাই দাবি, আমাদের বাসা থেকে যাতে আমরা রাস্তায় সুষ্ঠুভাবে বের হইতে পারি সেই পথটা তারা কইরে দিক। এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত সোহেল হাজরা। আর প্রাথমিক চেষ্টা বিফলে গেলেও সংকট সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। আমি নিজে গিয়েছিলাম, জায়গাটা মীমাংসা হয়েছে এবং তারা ওই জায়গা থেকে মানে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে। এখনো কথা হলো তারা হাঁটা চলার জায়গাটা ওকে করে দিচ্ছে। দুর্ভোগ কমাতে চলাচলের রাস্তাটি দ্রুত অবমুক্ত করার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। স্টিকি অ্যাডিসিভ, জোড়া লাগায় সবকিছু। রাজশাহী মেডিকেলে এবছরের আগস্ট পর্যন্ত 464টি অপমৃত্যুর মধ্যে আত্মহত্যা করেছেন 319 জন। এর বড় কারণ পারিবারিক ও দাম্পত্য কলহ থেকে শুরু করে প্রেমে ব্যর্থতা ও বাবা মার উপর অভিমান। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন আত্মহত্যা প্রবণতায় চিকিৎসকের পরামর্শ নিয়ে মৃত্যুহার কমানো সম্ভব। জীবন সুন্দর, তারপরও নানা ঘাত প্রতিঘাতে বিষাদে ছেয়ে যায় মন। হার মেনে কেউ কেউ বেছে নেন আত্মহননের পথ। গত 8 মাসে রাজশাহী মেডিকেলে ময়নাতদন্তে পাওয়া গেছে এমন 319 জন। তবে যারা বেঁচে ফিরেছেন সেই পথ থেকে তারা বলছেন মৃত্যু কোনো সমাধান নয়। সিদ্ধান্ত নেওয়া এটা তখন তো মনে পড়ে আহারে কি বোকা ছিলাম যে আমি এরকম একটা ভুল পদক্ষেপ নিয়েছি। তো এটাই বলবো, নিজেকে ভালোবাসা। এটা মনে হয় সম্ভবত আমি যেটা করেছি আর কি, এটা একটা টেনশনের জন্য করেছি। তো মানুষের টেনশনের জন্য এটা বেশি কিছু। চিকিৎসাধীন এমন ব্যক্তিদের ওপর সম্প্রতি হয়েছে গবেষণা। এতে দেখা যাচ্ছে দাম্পত্য কলহ, প্রেমে ব্যর্থতা ও বাবা মায়ের ওপর অভিমান থেকেই বেশিরভাগ আত্মহত্যা চেষ্টা। এছাড়াও আছে আর্থিক সংকট ও দীর্ঘমেয়াদী রোগে ভোগা। আর এর 70 ভাগেরই বয়স 18 থেকে 39 বছর, 10 থেকে 17 বছরের মধ্যে 20 ভাগ। মনোসামাজিক বাধা, যে বাধার কারণে মানুষ চিন্তা করে যে মানসিক বিভাগে এলে আমার হয়তো সামাজিক অবস্থানটা হেয় হতে পারে,
কিংবা আমাকে লোকে পাগল বলতে পারে, বিভিন্ন কারণে তারা আসতে চায় না। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা প্রবণ ব্যক্তির মাত্র 4 ভাগ আসেন চিকিৎসকের কাছে। সময় মতো চিকিৎসা পেলে কমিয়ে আনা সম্ভব আত্মহত্যার ঘটনা। অনেক সময় একটা ওয়ার্নিং সাইন দিয়ে যায়, হয়তো বা ফ্যামিলি মেম্বারদের কাউকে বলে যে আমার ভালো লাগছে না, আমার মরে যেতে ইচ্ছে করতেছে, সেটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে গুরুত্ব দিয়ে তার এই বিষয়টাকে নিয়ে আলোচনা করে ডাক্তারের দ্রুত শরণাপন্ন হওয়া। রাজশাহী নগরীতে আত্মহত্যার ঘটনায় গত 8 মাসে অপমৃত্যুর মামলা হয়েছে 106টি। সবচেয়ে বেশি মামলা বোয়ালিয়ায় 22টি ও রাজপাড়া থানায় 18টি। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।